প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ সাইফুল আলম। ধন্যবাদ আপনাকে। আজকে ছুটির দিন, পত্রপত্রিকার হেডলাইনগুলো একটু পড়ি, তারপর একটু আলোচনা করব। দিনের মেজাজটা একটু কেমন? প্রথম আলোতে হেডলাইন হয়েছে হাসিনা মোদি ভার্চুয়াল আলোচনা, সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার, মাদকাসক্তের চিকিৎসা হচ্ছে ইচ্ছে মতো। আরেকটি সমকাল হেডলাইন করেছে দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, সহযোগিতার নতুন অধ্যায়, ধীরে হলেও ঘুরে দাঁড়াচ্ছে অভিবাসন খাত। জনকণ্ঠ হেডলাইন করেছে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, সম্পর্ক আরো দৃঢ় হবে। 61 পৌরসভা আওয়ামী লীগ মামলা মনোনয়ন বোর্ডের বৈঠক আজ। ইত্তেফাক হেডলাইন করেছে সম্পর্ক আরো এগিয়ে নিতে হবে, মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়ক, ট্রাম্প কি রাজনীতি ছেড়ে দেবেন। কালের কণ্ঠ হেডলাইন করেছে বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক, সীমান্তে হত্যা শূন্যে নামানোর আশ্বাস, অর্থ পাচারকারীদের পরিচয় জানতে চায় হাইকোর্ট। মানবজমিন হেডলাইন করেছে আল্লামা শফিকে হত্যার অভিযোগে মামলা, 2 সপ্তাহে করোনা সনদ ছাড়া ফিরেছেন 1565 জন যাত্রী। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে ভবিষ্যৎ অংশীদারির প্রত্যয়, 5 লাখ মামলা 99 বিচারপতির হাতে, বিচারপতি বানানোর তাগিদ আইনজ্ঞদের। সময়ের আলো হেডলাইন করেছে বাংলাদেশ ভারত 7 সমঝোতা চুক্তি। ইনক্লাবে হেডলাইন হয়েছে ডেমু ট্রেন নিয়ে রাজনীতি। সাইফুল ভাই, যদি প্রথম আলোর হেডলাইনটাই আরেকবার একটু পড়ে শোনাই। চিলাহাটি হলদিবাড়ি ট্রেন চালু হলো 55 বছর পর, এবং ভার্চুয়াল বৈঠকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটির উদ্বোধন করেছেন, এবং আরও অনেকগুলো কথা আলোচনা হয়েছে। আলোচনার উল্লেখযোগ্য অংশ যদি আপনাকে আলোচনার সুবিধাতে একটু আরেকবার শোনাই। সীমান্ত হত্যায় উদ্বেগ শেখ হাসিনার, বন্ধের আশ্বাস মোদীর। 6টি নদ নদীর পানি বন্টনের বিষয়ে জোর, তিস্তায় আবারও আশ্বাস। যৌথভাবে করোনা টিকা উৎপাদনে সহযোগিতা দিয়ে রাজি ভারত, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার প্রতিশ্রুতি, ভাষান্তরে স্থানান্তরে আপত্তি নেই। বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই। কেমন দেখছেন আশাবাদ? আজকে পত্রপত্রিকায় মূল আলোচনার বিষয়টাই এটি, এবং প্রায় প্রতিটি কাগজেই এটি প্রধান শিরোনাম হয়েছে। টেলিভিশনে আপনারা লক্ষ্য করবেন যে প্রধান শিরোনাম ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল এই বৈঠকের কথা। অনেকগুলো বিষয় আছে, আসলে মূল কথা যেটা বলা হয়েছে যে সম্পর্ককে আরও জোরদার করা, এগিয়ে নিয়ে যাওয়া। সম্পর্কটা কি বিষয়? সম্পর্কটা হলো পারস্পরিক বিশ্বাস এবং আস্থার বিষয়। সম্পর্কটা হলো মর্যাদার প্রশ্নে একে অন্যকে কিভাবে দেখছেন সেটার বিষয়। সম্পর্কটা হলো দেনা পাওনার বিষয়। আপনি কতটা দিচ্ছেন, কতটা পাচ্ছেন, সেটা নানা অর্থই হতে পারে। অর্থনৈতিক অর্থে, ভালোবাসার অর্থে, বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে, কিংবা প্রতিবেশী হিসেবে কতটা, সবকিছু মিলেই আসলে সম্পর্কটা। তো বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবচেয়ে বড় সীমান্ত বলা যায়। তো সেই কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে নিকট প্রতিবেশী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত সর্বোচ্চ সহযোগিতা করেছে, এবং বাংলাদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ভারতের সৈন্যবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছে, তাদেরও অনেক সৈন্য নিহত হয়েছে। কাজে এই বন্ধনটা দীর্ঘদিনের বন্ধন, এবং এটি একটি রক্তের বন্ধন, এটি একটি দেনা পাওনার বন্ধন, এটি একটি ভালোবাসার বন্ধন, আস্থা এবং বিশ্বাসের বন্ধন, বন্ধুত্বের বর্তন। যে কারণে আমরা বলি অনেক সময় যে না, হয়তো নানা চড়াই উত্তরের মধ্যে কখনো এটি খুব একটু প্রগাঢ় হয়েছে, কখনো একটি শিথিল হয়েছে। এরকম জায়গায় উভয় দেশের সরকারের সম্পর্কটা কিন্তু ছিল। তো সেরকম জায়গায় আমরা প্রায়ই এখন দেখি, যেটি হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রীর নানা কারণে আমরা টেলিফোন দেখি, বৈঠক দেখি, খুব ঘন ঘনই কিন্তু আমরা গত 4-5 বছরে এটি প্রত্যক্ষ করেছি। সম্পর্কটাও অনেক দূর অগ্রসর হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এখন কিছু কিছু বিষয় আছে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত। অনেকগুলো বিষয়ের মীমাংসা কিন্তু হয়েছে, অনেকগুলো বিষয় কিন্তু নিষ্পন্ন হয়েছে।
আমরা অনেক পেয়েছি, তারাও কি আপনার বাংলাদেশও ভারতকে অনেক কিছু দিয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা অগ্রসর হচ্ছি, বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে, জোরদার হয়েছে, যে কারণে সবাই কিন্তু মাঝে মাঝে বলেন যে দু দেশের সম্পর্ক এখন পাহাড়ের চূড়ার উপর, এরকম একটা কথা বলেন। কিন্তু কিছু কিছু বিষয়ে অনিষ্পন্ন আছে। যেমন একটি কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনছি, সেটি হলো সীমান্তে হত্যা, এবং এটি কিন্তু আছে, এটি কিন্তু বারবার রাষ্ট্রীয় পর্যায়ে, উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে এটি হবে না, কোনোভাবে এটি বরদাস্ত করা যাবে না, এক্ষেত্রে জিরো টলারেন্স বা, কিন্তু আমরা দেখছি যে হত্যাকাণ্ডটি হচ্ছে। একসময় হয়তো অনেক বেশি ছিল, সেটি কমে এসেছে। তারপরে আপনার শুল্ক বাধা, এটিও কিন্তু দীর্ঘদিন ধরে একটি অনিষ্পন্ন বিষয়, সেটিও কিন্তু আমরা নিষ্পন্ন করতে পারি নাই। আপনি দেখেন যে তিস্তার পানির বিষয়, আমাদের সঙ্গে ভারতের 54টি অভিন্ন নদী আছে। আমরা গঙ্গার চুক্তি করেছি সত্য, যে হ্যাঁ ভারতের সঙ্গে আমরা যা চেয়েছি তার চেয়ে বড় সময় ধরে একটা চুক্তি কিন্তু আমরা করেছি, সেই চুক্তিরও মেয়াদ প্রায় যাই করছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তিস্তার চুক্তির বিষয়ে কিন্তু আমরা কয়েক দফা আশ্বাস পেয়েছি, কিন্তু সেটি এখনও কার্যকর হয় নাই। কিন্তু আবার দেখেন অন্যদিকে অনেকগুলো বিষয় নিষ্পন্ন হয়েছে। আমাদের করিডোরের বিষয়টা নিষ্পন্ন হয়েছে ভারতের সঙ্গে দীর্ঘদিনের, যেটি প্রায় 30-40 বছর ধরে ঝুলেছিল, সেটি নিষ্পন্ন হয়েছে। তারপরে আমাদের বাণিজ্য অনেক বেড়েছে, যোগাযোগ অনেক বেড়েছে। আপনি এই যোগাযোগের কথা বললেন, হ্যাঁ বাংলাদেশের নীলফামারীর যে আপনার চিলাবাড়ি থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত ট্রেন লাইন, যেটি একসময় 1965 সাল পর্যন্ত কিন্তু চালু ছিলই, কিন্তু 65 সালে পাক ভারত যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে গিয়েছিল, নানা কারণে সেটি চলছিল না। এবং আমরা জানি যে নীলফামারী, কুড়িগ্রাম, ওই এলাকাটা আমাদের একটু পিছিয়ে পড়া এলাকা, অনগ্রসর, এটি বলতেই হবে, এটি স্বীকার করতে হবে যে অনেক সময় ওই এলাকার মানুষ এখনো অনেক সহজ, অনেক সাধারণ মানুষ জীবনযাপন করে। তো সেই এলাকাটা কিন্তু এখনো শিল্পের ছোঁয়া লাগে নাই সেই অর্থে, নাগরিক জীবনের ছোঁয়া। হ্যাঁ, এখন গ্রাম পর্যন্ত শহর হয়ে গেছে বটে, কিন্তু আমরা যদি এই দিকের গ্রাম দেখি আর ওখানকার গ্রাম দেখি, এদিকের মানুষের গ্রামের জীবনাচার দেখি, ওইখানকার মানুষের জীবনযাত্রা দেখি, পার্থক্য কিন্তু এখনো আছে, সুযোগ সুবিধার পার্থক্যটা এখনো আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ব্যবস্থাটির মধ্য দিয়ে ওই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন হবে। আর এদিকে দেখেন পদ্মা সেতু তো আমাদের হয়েই গেল, এবং সেটি আমাদের বাংলাদেশের জন্য একটা মাইল ফলক আমরা বলতে পারি, এবং এটি হওয়ার ফলে বাংলাদেশের জিডিপি বেড়ে যাবে আপনার অনেক। তারপরে আপনার 22টি জেলা, 22টি জেলার জীবন, অর্থনীতি সবকিছু কিন্তু পাল্টে যাবে। আমি একটা জিনিস যদি বলি, যে আমাদের ভারতের সাথে আমাদের বৈঠক হলেই বা দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলেই বাংলাদেশের জনগণ আশায় থাকে তিস্তা নিয়ে কিছু হবে, কিন্তু পত্রপত্রিকা আজকে যে একটি ইঙ্গিত আছে যে পশ্চিমবঙ্গ সরকার তারা একটু তাদের হয়তো রাজি করানো যাচ্ছে না, বা তাদের কারণে এটা দীর্ঘায়িত হচ্ছে। হ্যাঁ, এটি পশ্চিমবঙ্গের তো একটা, ধরেন আপনার পশ্চিমবঙ্গের পানির দরকার আছে, যেটি বলা হচ্ছে যে হ্যাঁ তিস্তায় এত বেশি পর্যাপ্ত পানি তারা পাচ্ছে না, যেটি তাদের অভিযোগ, যে সেই পানিটা তারা দিতে পারে, এটি হলো তাদের একটা বক্তব্য। এবং পশ্চিমবঙ্গ সরকার, আপনি জানেন যে ভারতের রাজ্য সরকারগুলো একটু ভিন্নভাবে অবস্থান নেয়, এবং পশ্চিমবঙ্গে যেটি আছে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখানে কিন্তু বিজেপি সরকার না, বিজেপি হলো কেন্দ্রে। তো সেখানে বিজেপিও চায় যে পশ্চিমবঙ্গের জনগণের সেন্টিমেন্টটা রক্ষা করে এবং নিজস্ব রাজনীতিটা রক্ষা করে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, যেটি আমার মনে হচ্ছে। যে কারণে আপনি দেখবেন যে মমতাকে কিন্তু বাংলাদেশে উনি এসেছিলেন, এবং উনি একটা বৈঠকে ছিল না, একসময় তো বলা হয়েছিল, একবার তো বলাই হয়েছিল যে একটি বৈঠকে তিস্তা চুক্তি হবে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, কিন্তু সেটি পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে হয় নাই। তো এরকম একটা বিষয় আছে, সেটা আমরা দেখি কতদূর কি হয়। সে আশ্বাসের মধ্যে আমরা আছি, বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে, শুল্ক বাধা দূর করারও আশ্বাস দেওয়া হচ্ছে। আবার আমি যেটি বললাম যে অনেক দিকে অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে অনেক বেড়েছে, আমাদের দুই দেশের জনগণের আসা যাওয়াও কিন্তু অনেক বেড়েছে। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসা এবং ভ্রমণ খাতে কিন্তু ভারতে যায়। ভারতের বেশ কিছু মানুষ যারা বাংলাদেশে বিভিন্ন কর্মে নিয়োজিত আছে, বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। তো এটি পারস্পরিক ব্যাপার, পারস্পরিক। ভারত এত বড় দেশ, তার অর্থনীতিটা এত বড় যে আমাদের সেই সুবিধাটা নিতে হবে, আবার আমাদেরও ভারতের দরকার আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। ভূ রাজনৈতিক কারণে এবং বন্ধু হিসেবে বাংলাদেশ পরীক্ষিত, এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার পরীক্ষিত। কাজেই সেই বন্ধুত্বের শক্তিটাকেও কিন্তু কাজে লাগাতে হবে। আরেকটা যেটি আমরা বলি সেটি হলো যে
জনগণে এবং জনগণে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা অনেক সময় দেখি রাজনৈতিক সিদ্ধান্তগুলো একেবারে মাঠ পর্যায়ে কিন্তু কার্যকর হচ্ছে না, সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা ভুল বার্তা যায় এবং একটা অন্যরকম চিন্তা কিন্তু আপনার ডেভেলপ করে। যেই জায়গাটায় আমার বারবার মনে হচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ যেমন বাংলাদেশ থেকে যাচ্ছে, ভারত থেকেও কিন্তু বাংলাদেশে আসা দরকার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বটা যত বেশি শুরু হবে, মানে সুদৃঢ় হবে, সরকার কিন্তু ততটাই কাছাকাছি আসতে বাধ্য হবে। তো সেই জায়গাটা জনগণের বন্ধুত্বটা, জনগণ এবং জনগণের যোগাযোগের বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের মহান স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা আশা করছি যে মাননীয় নরেন্দ্র মোদী আসবেন, আমন্ত্রণ জানানো হয়েছে, উনি আসবেন বলেছেন। ওই সময়েই আরো অনেকগুলো মীমাংসিত সমস্যার, মানে অমীমাংসিত সমস্যার সমাধান হয়তো হবে। আমরা একটু করোনা প্রসঙ্গে আসি। মানব জমিনে যদি আমি আপনাকে হেডলাইন করে শোনাই, 2 সপ্তাহে করোনা সনদ ছাড়া ফিরেছেন 1565 জন। তাহলে সাইফুল ভাই, আমরা ফেব্রুয়ারি মাসে বা মার্চ ফেব্রুয়ারিতে যে ভুলটা আমরা করলাম, বাইরে থেকে মানুষজন এলো, কোনো সতর্কতা নেই, বিমানবন্দরের কোনো একদম নিরাপত্তার জায়গা, আবার যদি ওইভাবে ফিরে আসে, তাহলে যে এত সতর্ক হলাম আমরা, সেটা কি একসময় আমাদের দুশ্চিন্তার কারণ হবে না? না, এটা একটি সাংঘর্ষিক সিদ্ধান্ত। আমি বলবো যে একদিকে আপনি বলছেন যে মাস্ক ছাড়া বেরোলে আপনাকে জরিমানা দিতে হবে, এমনকি আপনার জেল হবে। এখানে যখন আপনি একটি কঠোর অবস্থান নিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আপনি যারা বিদেশ থেকে আসছে তাদের ব্যাপারে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে সবাইকে করোনার সনদ নিয়ে আসতে হবে, নেগেটিভ সনদ। আমার দেশের মানুষ গেলে যেটা খুব স্ট্রিক্টলি অন্য দেশ, বহু জায়গায় করছে, বহু দেশে করছে, বহু দেশে। আমার দেশে করোনার সনদ ছাড়া মানুষ চলে আসছে, বিমানে চলে আসছে, তাদেরকে আপনার আটকাতে পারছেন না, কিংবা এখানে তাদেরকে আপনি কোয়ারেন্টাইনে দিতে পারছেন না। সেই ব্যবস্থা করেন যে ঠিক আছে, আমি ওই বিমান আটকাতে পারবো না, বিমান আটকালে সেই দেশের সঙ্গে আমার সম্পর্ক কি হয়, আরও কি নানান রকম জটিলতা থাকতে পারে কূটনীতিক পর্যায়ে, আমরা সেটি জানি না, সেটিও প্রকাশ করা দরকার যে এই কারণে আমরা পারলাম না। ঠিক আছে, পারলেন না, তাহলে এই যারা আসলো তাদেরকে আলাদাভাবে 14 দিন আলাদা রাখার, কোয়ারেন্টাইনে রাখার সেই ব্যবস্থাটা কি আছে কিনা। আপনি দেখেন সিঙ্গাপুরের মতো জায়গায় এখনও যদি আপনি যান, আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের নমিনেটেড আপনার হাসপাতালে অথবা আপনার হোটেলে থাকতে হবে। তারা বলে দিচ্ছে যে অবস্থা অনুযায়ী আপনার এই হোটেলে থাকতে হবে। তো সেই জায়গাটা বাংলাদেশে কি করা হয়েছে আমি সেটা জানি না, কিন্তু এটা তো একটা ভয়াবহ চিত্র। এই যে এতগুলো মানুষ, 1.5-2 হাজার মানুষ ভিতরে প্রবেশ করলো, এতে যদি একজনেরও করোনা থাকে, 2 জনেরও করোনা পজিটিভ হয়, তার দায়টা কে নেবে? সরকার এই জায়গায় কেন স্ট্রিক্ট হতে পারছে না? আপনি একদিকে কঠোর হচ্ছেন, আরেকদিকে আপনি সহজ হয়ে যাচ্ছেন, ছাড় দিচ্ছেন। একদিকে আপনি খুব কড়াকড়ি করছেন, আরেকদিকে আপনার সেই নজরই নাই। এটা তো একটা দ্বান্দ্বিক অবস্থান এবং এই দ্বান্দ্বিক অবস্থানের ফলে অনেক সময় শুধুমাত্র যে এই ক্ষেত্রে না, রাষ্ট্র সকল নাগরিকের প্রতি, সকল নির্দেশের প্রতি চোখ বন্ধ করে তার আদেশটি প্রয়োগ করবে, এটাই তো স্বাভাবিক। তো সেটা যখন নানা জায়গায় ব্যত্যয়টায় ঘটে, তখন কিন্তু বড় ধরনের ডিজাস্টার। মানে সিদ্ধান্ত হলে বা নির্দেশ থাকলে সব জায়গায় সেটা পালন করা উচিত। একদিকে আপনি খুলে দিবেন, আরেকদিকে আবার বন্ধ করবেন, তাহলে তো হবে না। আমরা একটু অন্য একটু প্রসঙ্গে আসি। বাংলাদেশ প্রতিদিনে একটি হেডলাইন হয়েছে খবরের, 5 লাখ মামলা 99 বিচারপতির হাতে এবং বিচারপতি বাড়ানোর তাগিদ আইনজ্ঞদের। দেখেন, এটা তো আপনার সুপ্রিম কোর্টে আপিল বিভাগ এবং আপনার হাইকোর্ট বিভাগে 5 লাখ মামলার কথা বলা হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে মামলার জট হলো 50 লক্ষের উপর। ও মাই গড! আপনি নিম্ন আদালতের কথা তো আপনার এখানে নাই, আমাদের উচ্চ আদালতে এই অবস্থা। এবং উচ্চ আদালতে যেখানে বলা হচ্ছে যে প্রায় 5 লক্ষ মামলা, 5 লক্ষ মামলার মধ্যে আপনি দেখেন যে অধিকাংশ মামলাই হাইকোর্টে, প্রায় সিংহভাগ মামলা হাইকোর্টে রয়েছে। সেখানে আমাদের বিচারপতি রয়েছেন 92 জন, আর আমাদের সুপ্রিম কোর্টে বিচারপতি আছেন অ্যাপিলেটেড ডিভিশনের 7 জন মাননীয় প্রধান বিচারপতিকে সমন্বয়ে 7 জনের বেঞ্চ, আর বাকি আছেন 92 জন আছেন হাইকোর্টে। তো 92 জন বিচারপতির পক্ষে আপনার এই প্রায় 5 লক্ষ মামলা নিষ্পন্ন করা কত বছরে খুব কঠিন। আর মামলা তো হচ্ছে, আপনি মামলা নিষ্পন্ন হচ্ছে, কিন্তু সেটি যেই হারে হচ্ছে, নতুন মামলা সেই হারে আসছে। আমরা জানি যে অধিক বিচারপতি নিয়োগ ছাড়া এই সমস্যার সমাধানের পথ পাওয়া কিন্তু খুব কঠিন, আমার মনে হয় না। কারণ আপনি জানেন যে সাবেক প্রধান বিচারপতি এবং উনি একটি কমিশন হয়েছিল, সেই কমিশনের নেতৃত্বে তিনি খায়রুল হক সাহেব
তার নেতৃত্বে কিন্তু সুপারিশ করা হয়েছিল যে যাতে বিচারপতির সংখ্যা বাড়ানো হয়। তো এটির কোনো বিকল্প নাই, বেঞ্চ বাড়াতে হবে, বিচারপতির সংখ্যা বাড়াতে হবে। এবং আরেকটি বিষয় করা যায় কিনা সেটা হলো, এর মধ্যে আমরা যেটি অনেক সময় শুনি এবং দেখি, সেটা কতদূর সত্য বলতে পারবো না, নিশ্চয়ই যারা বিচারপতি বিচারক তারাই বলতে পারবেন, সেখানে অনেক মামলার মেরিট নাই, এরকম অনেক মামলা হয়। সেই মামলা শুধু নিষ্পন্ন করা না, এই মামলাকে এটি করা যায় কিনা যে এই মামলাগুলো দ্রুত নিষ্পন্ন করে দেওয়া। আরেকটি হলো যারা এই জাতীয় মামলাগুলো যারা করে তাদের তিরস্কার করা কিংবা সতর্ক করা, কিংবা অন্য কোনো আইনের আওতায় এনে শাস্তিযোগ্য অপরাধ করা যায় কিনা। কারণ আপনি একটি মিথ্যা মামলা করলেন অথবা একটি মামলা করলেন আপনি যেটি মেরিট নাই, কিন্তু ধরেন আমার বিরুদ্ধে করলেন, হয়রানিটা তো আমার হচ্ছে, আমার সেই হয়রানির মাসুলটা কে দেবে, ক্ষতিপূরণটা কে দেবে? এই জায়গাটায় আমার মনে হয় বিচার ব্যবস্থা ভেবে দেখা দরকার যে অর্থহীন অকারণে কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা ভুয়া মামলা যারা করবে তাদের এটি শাস্তিযোগ্য অপরাধ, এবং সেই শাস্তিটা দৃশ্যমান হতে হবে। সেই শাস্তিটা এমন হতে হবে যাতে দৃষ্টান্তমূলক হয়, কেউ মিথ্যা মামলা না করে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আরেকটি ছোট্ট খবরের দিকে, গুরুত্বপূর্ণ খবর, মাদকাসক্তের চিকিৎসা হয় ইচ্ছে মতো। আমাদের পরিবারের কিন্তু এটা অনেক বড় ধরনের সমস্যা, ছোট্ট করে একটু শুনতে চাই। হ্যাঁ, মাদক তো এখন ধরেন আপনি গ্রামে গঞ্জে মানে অকল্পনীয়ভাবে ছড়িয়ে গেছে, এবং আমাদের বেশ কয়েকটি সীমান্ত এলাকায় মানে এখন মাদকের বলা যায় যে ওপেন মার্কেট হয়ে গেছে। তো সেই জায়গাটা এটি ঢাকায়ও কিন্তু আশ্রয় পড়েছে, বহু পরিবারে কিন্তু একটি বড় সমস্যা। কিন্তু এটির সুনির্দিষ্টভাবে চিকিৎসার কোথায় করবে, কিভাবে করবে, কারা করবে, সেই হাসপাতালগুলো কিভাবে হবে, কিংবা সেই সেন্টারগুলো কিভাবে হবে, সেখানে কতজন ডাক্তার থাকবেন, কতজন নার্স থাকবেন, কিভাবে চিকিৎসা হবে, এটির কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড আমরা তৈরি করতে পারি নাই। আমার মনে হয় এই জায়গাটা দেখা দরকার এবং কঠিনভাবে মনিটরিং ব্যবস্থা আনা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করি। আজকে বিকেলে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টি20 ওইটার ফাইনাল খেলা আছে, ছুটির দিন, খেলাটি উপভোগ করবেন এবং অনেক ভালো থাকবেন সবাই। অবশ্যই করোনার সতর্কতা মেনে চলবেন। অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফিজ।